বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আমার সহকর্মীগণ, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? প্রথমে একটা অনুরোধ করব, অনুরোধটা হলো আজকে একটা দোয়া মাহফিল আমাদের নেত্রীর জন্য। কাজেই কোনো স্লোগান হবে না, কোনো তালি হবে না, ঠিক আছে? একটা প্রথম অনুরোধ করবো। প্রথমে একটা কথা বলে শুরু করি। গত 30 ডিসেম্বর আমাদের জন্য খুব দুঃখের দিন ছিল, খুব শোকের দিন ছিল। এই দিন আমরা আমাদের নেত্রীকে হারিয়েছি এবং 31 ডিসেম্বর আপনারা অনেকেই তো ঢাকায় জানাজায় শরীক হয়েছিলেন। আমারও সৌভাগ্য হয়েছিল, এখানে অনেকের সাথে আমার দেখাও হয়েছিল। এর মধ্যে অভূতপূর্ব দৃশ্য আমি জীবনে দেখবো ভাবি নাই। কাজেই আমরা গর্ব করে বলতে পারি আমরা বেগম খালেদা জিয়ার দল করি। আমাদের নেত্রী খালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী নয়, আমাদের নেত্রী সমগ্র বাংলাদেশের নেত্রী। আমাদের নেত্রী বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের নেত্রী। এটা কজন বলতে পারে? বাংলাদেশের অন্য কোন দল বলতে পারবে? পারবে না। আমাদের নেতা শহীদ জিয়া রহমান সকলের নেতা। কাজেই আমরা এমন একটা দল করি যেটা বাংলাদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, ধারণ করে, ভালোবাসে। কাজেই এটাকে আমরা একটা আমানত হিসেবে দিতে হবে আমাদেরকে, এবং এই আমানতের খেয়ানত আমরা যেন না করি। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ 4 দশকের একটু বেশি, তাই না? এই 4 দশকের মধ্যে 3 দশকই সংগ্রাম করেছেন আমাদের অধিকারের জন্য। উনি বড় 10 থেকে 11 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আমরা যেটাকে বলি ক্ষমতার স্বাদ পেয়েছিলেন, কিন্তু উনি ক্ষমতার জন্য কখনো লালায়িত ছিলেন না। ওনার রাজনীতির বেসিক্যালি 80% সময় উনি খালি সংগ্রামই করেছেন আমার অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য। সেই দল আমরা করি। যখন নির্বাচনে আমরা যাবো ইনশাআল্লাহ, আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি, আমরা যখন ঘরে ঘরে মানুষের কাছে যাব, তখন এই বার্তাটা পৌঁছে দিতে হবে আমাদেরকে, আমাদের নেত্রীর কথাটা পৌঁছে দিতে হবে ঘরে ঘরে, ঠিক আছে? এটা যেন আমরা ধারণ করি, মনে পারে বিশ্বাস করি। আমরা যে এমন কোন কর্মকাণ্ডে জড়িত না হই যেটা মাত্র দলের নাম ক্ষুণ্ণ হবে, আমাদের নেত্রীর নাম ক্ষুণ্ণ হবে। কাজে নির্বাচনের প্রথম কাজ হবে, যখন আমরা নির্বাচনের কাজে আমরা সবাই লিপ্ত হব, কাজে নামবো, প্রথম কাজ আমরা যেন কোনো অপকর্ম, অসামাজিক কার্যকলাপে নিজেরা নিয়োজিত না হই। এটা আপনারা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? আর একটা কথা বলি, যখন আমরা নিজের মাঠে নামবো, তখন কিন্তু আমাদের কিছু প্রশ্ন সম্মুখীন হতে হবে। আপনারা যখন ঘরে ঘরে যাবেন, তখন তো মানুষ জানতে চাইবে সবাই কি বিএনপি করে? সবাই বিএনপি করে না। দেখবেন অনেক মানুষ রাজনীতি সম্পৃক্ত না, তারা এখনো ডিসিশন নেয় তারা কোথায় ভোট দিবে। যখন তাদের সাথে কথা বলবেন, প্রথম প্রশ্ন আসবে, ভাই বিএনপি ভোট চাচ্ছেন বুঝলাম, কিন্তু বিএনপিকে ভোট কেন দিব? বিএনপি কি করবে আমার জন্য? এই প্রশ্ন উত্তর দিতে হবে না? উত্তর তো দিতে হবে। এই প্রশ্ন উত্তর যখন দিতে হবে, আমরা কোথা থেকে উত্তর পাবো? 31 দফা, আমাদের নিজেদের 31 দফা ভালোভাবে পড়তে হবে। সেখানে শিক্ষা ব্যবস্থার কথা বলা আছে, স্বাস্থ্য খাতের কথা বলা আছে, আবাসন খাতের কথা বলা হচ্ছে, পণ্যের ন্যায্য মূল্যের কথা বলা আছে, মুদ্রাস্ফীতি করা হচ্ছে, মানুষের জনগণের যত মূল চাহিদা সবকিছুর কথাই 31 দফায় লিপিবদ্ধ আছে। কাজেই এই দফাগুলো আমাদের ঘরে ঘরে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের নেতা জনাব তারেক রহমানের ভিশন। উনি বাংলাদেশকে কিভাবে মেরামত করবেন। গত 15 বছরে দেশটাকে ধ্বংস করে ফেলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, হয়েছে না? হয়েছে। আমাদের এখন দায়িত্ব কি? যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, এই রাষ্ট্রটাকে আবার মেরামত করতে হবে, আবার একটা গৌরবের জায়গায় নিয়ে যেতে হবে। সেই যে ভিশন, সেটা আমাদের 31 দফা লিপিবদ্ধ, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 2023 সালে জুলাই মাসে কিন্তু উন্মোচন করেছেন। তখন কি আমরা দফাগুলো ঘরে ঘরে যেতে পেরেছি? পারি নাই। তখন রাজনৈতিক যে প্রেক্ষাপট ছিল, রাজনৈতিক যে অবস্থা ছিল, আমরা ঘরে ঘরে যেতে পারি নাই। কাজে এই দফাগুলো এখন সময় আছে ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বুঝাতে হবে যে আমাদের রাষ্ট্রের পরিকল্পনা আছে। আমাদের নেতা কি বলেছেন? আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান। এই প্ল্যান হলো 31 দফার মধ্যে লিপিবদ্ধ আছে এবং আরো অনেক পলিসি আছে। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, হেলথ কার্ডের কথা বলছি,
এইগুলোকে আমাদের ঘরে ঘরে নিয়ে যেতে হবে, কোনো ঘর বাদ যাওয়া যাবে না। এবং যখন আমরা কাজ করব আমাদের প্রতিটি শ্রেণী পেশার মানুষের সাথে সংযুক্ত হতে হবে, কাউকে বাইরে রাখা যাবে না। প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের সাথে আমরা সংযুক্ত হতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, বলতে হবে কম, শুনতে হবে বেশি, জনগণ তাদের কথাগুলো বলতে চায়। কাজে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যখন ভোটের মাঠে নামবো তখন আমাদের জনগণের কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, যাতে তারা আমাদের উপর ভরসা রাখে। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু মূল কাজ শোনা। এবং একটা বিষয় 31 দফা হচ্ছে আমাদের ন্যাশনাল ভিশন, জাতীয়ভাবে আমরা কি করতে চাই। আর এলাকা ভিত্তিক যে যার ওয়ার্ডে যাবেন, যে এলাকায় যাবেন, এলাকার সমস্যাটা জানার চেষ্টা করবেন, লোকাল সমস্যাটা জানার চেষ্টা করবেন। কোন জায়গায় পানির সংকট আছে, কোন জায়গায় জলবদ্ধতা আছে, রাস্তাঘাটের অবকাশ সংকট আছে, ঠিক আছে, এগুলা গিয়ে এলাকা ভিত্তিক আমাদের কথা বলতে হবে, মানুষের সাথে জনে জনে কথা বলতে হবে, যাতে মানুষ বুঝে যে বিএনপি নেতা কর্মীরা আমাদের সমস্যাটা জানতে চায় এবং সমাধান কল্পে তারা যা স্টেপ নেওয়ার নিবে। কারণ আমরা যে সমস্যাগুলো এখন না জানি, আমরা যদি রাষ্ট্রপতির দায়িত্ব পাই, আমরা সমাধান করতে পারবো, সমাধান করতে পারবো। কাজে 11 আসন ভিত্তিক যারা আপনারা কাজ করবেন, তারা প্রথমেই এলাকায় এলাকায় গিয়ে জনগণের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেন এবং তাদের থেকে এগুলো লিপিবদ্ধ করেন, এগুলো বলবেন যেগুলো আমরা নোট করছি, যাতে ভবিষ্যতে এই কাজগুলো আমরা করতে পারি, সলিউশন করতে পারি। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। আরেকটা বিষয় আমি বলি, যখন যাবেন মানুষের সাথে কথা বলবেন, মানুষ কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে অনেক কিছু বলতে পারে, এটা আপনার পছন্দ নাও হতে পারে। আমরা রাজনৈতিক দল করি, আমরা মানুষের কথা শুনতে হবে, কাজে ধৈর্য ধরবেন, ধৈর্য ধরে কাজ করবেন। ঠিক আছে, জনগণের ভরসাটা আগে অর্জন করার চেষ্টা করবেন, ঘরে ঘরে যাবেন, কথা বলবেন। ঠিক আছে, আর যারা আপনার স্বেচ্ছাসেবক দলে আছেন, এখন যার যার সেন্টার কমিটিতে আপনারা ইনভলভ হয়ে যান। আপনাদের কাজ কিন্তু এখন সেন্টার কমিটি ভিত্তিক, কেন্দ্র কমিটি ভিত্তিক। কেন্দ্র কমিটির সাথে আপনারা যে যার কাজে আসে, যে যার খেলে, এখানে তো সাংগঠনিক কোনো বিষয় নাই। নির্বাচন হচ্ছে আমাদের মূল পয়েন্টটা কোথায়? কেন্দ্র কমিটি নির্বাচন পরিচালনা করবে আমাদের পক্ষ হয়ে। কাজে স্বেচ্ছাসেবক আপনারা যারা আছে, যে যার কেন্দ্র কমিটি আছে তার সাথে সংযুক্ত হয়ে যান, ওখানে আপনারা সহযোগিতা করেন, পার্টিসিপেট করেন, নিজেদের নাম দেন। যদি চান সবাই এজেন্ট হতে চান, এজেন্টও হবেন আপনারা, কিন্তু সবাই সবার কেন্দ্র কমিটিকে আপনার সাপোর্ট দিতে হবে। কিন্তু এটা হলো মূল পয়েন্ট, কেন্দ্র কমিটি ভিত্তিক আমাদের কাজ করতে হবে। কাজে এটাকে মাথায় রাখবেন। ঠিক আছে, আর একটা জিনিস হলো, যেখানে যেখানে কোনো সমস্যা দেখবেন আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব সমাধানগুলো করার জন্য। এটা কিন্তু আমাদের একটা মূল ফাউন্ডেশন, আমরা এটা এভাবেই কাজ করতে চাচ্ছি। জনগণকে প্রতিটি পদে পদে আপনার সম্পৃক্ত করতে হবে, তাদের ভরসাটা আপনার নিতে হবে। ঠিক আছে, এখন কেন্দ্র কমিটির ক্ষেত্রে বলি, যারা আপনার কেন্দ্র কমিটির কাজ করবেন তারা, আমি বলে দিচ্ছি, এখন অনেক জায়গায় আমি বলেছি, বিভিন্ন উঠান বৈঠকে বলেছি, প্রতিটি কেন্দ্র কমিটিতে মিনিমাম 20 জন নারী থাকতে হবে, মিনিমাম 20 জন নারী থাকতে হবে। যদি বেশি করতে চান, করতে পারেন, আলহামদুলিল্লাহ, করবেন, আরো বেশি রাখবেন। দরকার হলে বড় কেন্দ্র কমিটি করেন, কিন্তু নারীর সংখ্যা রাখবেন বেশি। কারণ আমাদের বাংলাদেশের জনগণের 51% জনসংখ্যার 51% নারী। নারীদেরকে আপনার বাইরে বছর কি ভোট দিতে পেরেছেন? দিতে পারেন নাই। 3টা প্রহসনের নির্বাচন হয়েছে, ভোট দিতে পারেন নাই। কাজে আগামী নির্বাচনে আমি এটাও বলতে পারি, তরুণরা ভোট দিবে। কাজে তরুণদের সাথে সংযুক্ত হন, তাদের চাহিদাগুলো বোঝার চেষ্টা করেন, তাদের এলাকা ভিত্তিক কি চাহিদা আছে। আপনি যদি 39তম ওয়ার্ডে ধরেন থাকেন, কাজ করেন, ওখানকার একটা কেন্দ্র কমিটি আছেন, ওই এলাকা তরুণদের চাহিদা বোঝার চেষ্টা করেন, তাদের লোকাল কি সমস্যা থাকতে পারে, তাদের চাহিদা কি থাকতে পারে, এগুলো জানার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং নারীদেরকে আপনারা কেন্দ্র কমিটি সম্পৃক্ত করবেন। কারণ নারীরা কিন্তু ক্যাম্পেইনের ক্ষেত্রে যে কাজগুলো করতে পারবেন না, আমরা পুরুষরা করতে পারবো না। তারা একদম একটা এলাকাতে রান্নাঘর পর্যন্ত যেতে পারে, মানুষের কথা বলতে, আমাদের কথাগুলো তাদের মানুষকে বলতে পারবে, তাদের সমস্যাগুলো শুনতে পারবে। কাজে এই দুটো যে গ্রুপ, তাদেরকে আপনারা প্রাধান্য দেবেন সেন্টার কমিটি করার ক্ষেত্রে। আর বেশি কথা কি বলবো না, আমি শেষে এসে আমাদের নেত্রী বেগম খালেদা রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন। এবং উনি যে উপহারটা আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু একটা উপহার দিয়ে গেছেন, সেটা কি? বিএনপির গ্রহণযোগ্যতা। বিএনপি যে গ্রহণযোগ্যতা, এটা কিন্তু আমরা ধরে রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান বারবার বলছে, জনগণের পাশে থাকেন, জনগণের সাথে থাকেন। আমরা যদি কোনো গণবিরোধী কাজ করি,
মানুষ কিন্তু মুখ ফিরিয়ে নেবে। আর মানুষ যদি একবার মুখ ফিরিয়ে নেয়, আমাদের রাজনীতি করে কিন্তু কোনো লাভ হবে না। জনগণই শক্তি, জনগণই মুক্তি, এটা যেন মাথায় রাখি। আর বেশি কিছু বলবো না, আপনার সাথে আরো দেখা হবে, আরো উদ্দেশ্য, আমরা যখন আরো ছোটভাবে বসবো, আমরা কিন্তু আরো কিছু নির্দেশনামূলক কাজকর্ম করবো কিন্তু একসাথে। কাজে সবাই ভালো থাকবেন, এবং আবারও বলছি, আপনারা সকলে ইমানের সহিত কাজ করেন, ভালোভাবে কাজ করেন, এবং জনগণের সাথে এভরিডে, প্রতিটা দিন আপনারা সম্পৃক্ত থাকেন, তাদের কথাগুলো শুনেন, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করেন। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, প্রধান অতিথির অনুমতিক্রমে বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাবেক সদস্য সচিব সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সফল আহ্বায়ক। চট্টগ্রাম মহানগরে প্রায় 47টি ওয়ার্ডে আমরা কমিটি করতে সক্ষম হয়েছি, এবং 15টি থানা পুনরায় কমিটি করতে সক্ষম হয়েছি। আমাদের সফল নেতা জননেতা জনাব বেলায়েত হোসেন বুলু ভাইকে তার বক্তব্য, সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারের সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, আমাদের সকলের প্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এবং চট্টগ্রাম 11 সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, চট্টগ্রামের কৃতি সন্তান, আন্তর্জাতিকভাবে যিনি খ্যাতি অর্জন করেছেন, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে আজকের এই মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এই এলাকা থেকে যিনি বারবার সংসদ সদস্য এবং মন্ত্রী হয়েছেন, আমার আপনার সকলের প্রিয় নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান, বিএনপির আন্তর্জাতিক কমিটির অন্যতম সদস্য, যিনি আপনাদের সাথে গত কয়েকটি বছর ওতপ্রোতভাবে কাজ করেছেন, আপনাদের আপনজন জননেতা ইসলামী খসরু আমাদের মাঝে উপস্থিত আছেন। মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য, মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব, সাবেক ছাত্রনেতা জমির উদ্দিন নাহিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, আমার সদরঘাট থানার আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক, লালমনি থানার আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বন্দর থানার আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ইপিজেড থানার আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এবং ফতেঙ্গা থানার আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ এই আসনের অন্তর্গত 2টি সাংগঠনিক ওয়ার্ড সহ 12টি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্যবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে, ওনার শত ব্যস্ততার মাঝেও উনি যে আমাদেরকে আজকে সময় দিয়েছেন, সেজন্য ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি অন্য কোনো বক্তব্য রাখবো না, 2 মিনিটের মধ্যে বক্তব্য রাখবো। আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আপনাদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। খসরুর উদ্দেশ্যে শুধু 2-1টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো। প্রিয় নেতা, আপনি জানেন যে আপনার আসনে অন্তর্গত আমাদের 5টি থানা পড়েছে। এই 5টি থানার আমাদের 31 সদস্য বিশিষ্ট কমিটি আছে এবং 12টি ওয়ার্ড পড়েছে। এই 12টি ওয়ার্ডের আমাদের 31 সদস্য বিশিষ্ট কমিটি আছে এবং অত্যন্ত সুশৃঙ্খল, এবং আমরা যারা এলাকার জনপ্রিয় নেতা, যারা এলাকার গ্রহণযোগ্য নেতা, তাদেরকে দিয়ে আমরা এই ওয়ার্ড কমিটি এবং থানা কমিটিগুলো আমরা সাজিয়েছি। আমি আশা করি আপনার নির্বাচনী কাজে আমাদের এই সুশৃঙ্খল বাহিনী ইনশাআল্লাহ কাজে লাগবে এবং তারা আপনাকে জয়যুক্ত করার জন্য তারা সর্বশক্তি ইনশাআল্লাহ নিয়োগ করবে। আমি আপনার প্রতি আমার আহ্বান থাকবে, আপনাদের অলরেডি কমিটি করা শুরু হচ্ছে, কেন্দ্র কমিটি। সেই কেন্দ্র কমিটিগুলোতে যাতে আমাদের আহ্বায়ক সদস্যদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ আমাদের
যারা আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আছে তাদের থেকে যেন সম্মানের সহিত যেন কেন্দ্র কমিটিতে তাদেরকে রাখা হয়। আর পাশাপাশি আমি আমার থানার আহ্বায়ক সদস্যদের সিনিয়র যুগ্ম আহ্বায়কদের বলবো, আপনারা যে প্রত্যেকটা কেন্দ্রে অন্তত 5 থেকে 10 জন করে আপনারা এজেন্ট ঠিক করে ফেলবেন, এজেন্টের নাম দিবেন এবং এজেন্ট যারা হবে তারা অত্যন্ত সুশিক্ষিত, মাধুর্য এবং তারা তাদের সমাজের গ্রহণযোগ্যতা আছে, তাদের দিকে এজেন্ট করতে হবে। এবং ওয়ার্ড ভিত্তিক আপনারা প্রত্যেক ওয়ার্ডে 2-3টা গ্রুপ করে গ্রুপের মাধ্যমে গণসংযোগ চালিয়ে যেতে হবে। পাশাপাশি আমি আশা করছি ইনশাল্লাহ আগামী 12 তারিখ নির্বাচনে আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য আপনারা সর্বশক্তি নিয়োগ করে ইমানের সহিত ইনশাল্লাহ আপনারা কাজ করবেন। সবাই হাত তুলে ওয়াদা করেন আপনারা সবাই ইনশাল্লাহ 12 তারিখে আমাদের প্রিয় নেতা, আপনাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য ইমানি দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ সবাই কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে এই এলাকার পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই। উনি এলাকা থেকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, উনি এলাকার উন্নয়ন করেছেন, এই এলাকার উন্নয়নের জন্য উনি ভূমিকা রেখেছেন, এই এলাকার মানুষের সুখে দুঃখে ছিলেন। উনি শুধু এখন আপনাদের আমাদের নেতা না, উনি এখন জাতীয় নেতা, উনি এখন আন্তর্জাতিকভাবে একজন শিক্ষিত নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। উনি বিএনপির একজন নীতি নির্ধারক। অতএব ওনার এখন অনেক কাজ, ওনার অনেক সময় টাকা দিতে হয়, আন্তর্জাতিক লেভেলে ওনাকে কাজ করতে হয়। ওনার হয়ে আপনাদের সাথে সার্বজনীন কাজ করে যাচ্ছেন ওনার সুযোগ্য সন্তান ইসরাফিল খসরু। এখন থেকে আপনাদেরকে আমির খসরু হয়ে আপনাদেরকে কাজ করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা ইনশাআল্লাহ জানি আল্লাহর রহমতে আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এই এলাকা থেকে ইনশাআল্লাহ জয়যুক্ত হবে। শুধু জয়যুক্ত হলে হবে না, শুধু জয়যুক্ত হলে হবে না, 31 পাস নিয়ে মার্ক দিয়ে পাস করলেও পাস করবেন, আর 80% উপরে মার্ক দিয়ে পাস করলেও পাস করাবে। কিন্তু আমাদের নেতাকে আমরা এই ক্লাসে পাস করাতে চাই না, কারণ এই আসলে হলো বিএনপির ঘাঁটি, ধানের সরকার ঘাঁটি। বাকিটা আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। বন্ধুরা আমার, ইনশাআল্লাহ আমরা জানি আপনারা পারবেন। আপনারা 17 বছর আন্দোলন সংগ্রাম আপনারা ছিলেন, পুরো আসিলের বিরুদ্ধে আন্দোলন আপনারা ছিলেন, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, আপনারা মামলা খেয়েছেন, আপনারা হামলার শিকার হয়েছেন। 17 বছর আপনারা ঘরে থাকতে পারেন নাই। আপনাদের সকলের জেলখানে যখন গিয়েছেন, খসরু ভাই জেলের খরচ দিয়েছে, মামলার খরচ দিয়েছে, খোঁজ খবর রেখেছে। অর্থাৎ আমাদের 17 বছর আমাদের ত্যাগের ফসল 12 তারিখে আমরা ঘরে তুলতে হবে ইনশাআল্লাহ। সেই জন্য এখন থেকে আরামকে হারাম করে দিতে হবে। আপনারা কোনো কিছু সহজভাবে নেবেন না। আমরা জানি আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দাঁড়ানোর মতো এখানে কেউ নেই, কিন্তু ওনার যোগ্যতা, ওনার আন্তর্জাতিক লেভেলে ওনার গ্রহণযোগ্যতা, ইনশাআল্লাহ উনি এমপি হলে উনি এলাকা থেকে ইনশাআল্লাহ মন্ত্রী হবেন। আমি আর অন্যদিকে বক্তব্য রাখবো না, আমাদের নেতা বক্তব্য রাখবেন। আমাদের নেতাকে নিয়ে, ধানের মার্কা নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন। আরেকটি কথা আজকে বলতে চাই, আপনাদের আমাদের প্রতিদ্বন্দ্বী উনি শুরুতে প্রতারণা শুরু করেছেন। উনি হলফনামা লিখেছেন ওনার 3টি সন্তান, একজন ক্লাস 7-এ পড়ে, একজন 9-এ পড়ে, একজন কলেজে পড়ে। দুজনকে উনি চাকরিজীবী হিসেবে হলফনামা দেখিয়েছেন, ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। তাহলে যে লোক শুরুতে প্রতারণা করতে পারে সেই লোক দ্বারা এই এলাকায় উন্নয়ন কখনো সম্ভব নয়। যে লোক প্রথমে প্রতারণা করে সেই লোক কাজ হলো তাদের প্রতারণা করা। অর্থাৎ আর বক্তব্য রাখবে না, খসরু ভাই বক্তব্য রাখবে। এখন থেকে আমাদেরকে একজন খসরু ভাই হয়ে কাজ করতে হবে। আরেকটা কথা হলো, আমাদের ইসলামী ভাই বলেছেন যে আপনারা যেমন আমার বোন আছে না, আপনাদের বোন আছে না শিক্ষিত কলেজে পড়ে, বা আপনাদের যারা বিয়ে করছে তাদের স্ত্রী আছে, তাদের ওয়াইফ আছে, তাদেরকে আপনাদেরকে কাজে লাগাতে হবে। বন্ধুরা আমার, প্রত্যেকটা টিমের সাথে শিক্ষিত দেখা 10 জন 20 জন আরো বেশি পারলে বেশি মহিলা সংগ্রহ করে তাদেরকে কাজে নামিয়ে দিতে হবে। খসরু ভাই একটু থাকতে হবে। খসরু ভাইকে 80% উপর ভোট দিয়ে এই এলাকা থেকে ইনশাআল্লাহ আপনারা নির্বাচিত করবেন, আমরা নির্বাচিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য রাখছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
সবাইকে অবহিত করার জন্য বলছি, আমাদের এই আসনে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 537 জন কর্মী বাহিনী রয়েছে এবং আমাদের এই আসনে মহানগরের 10 জন নেতা রয়েছে। আমরা তাদের সমন্বয়ে আমরা আসন কেন্দ্রিক একটা কমিটি করে দিব এবং ওয়ার্ড কেন্দ্রিক মহানগর থেকে আমরা কমিটি করে দিব। সেই কমিটি কেন্দ্র কেন্দ্রিক দায়িত্ব পালন করবে। আমরা দেখেছি, আপনারা মনে হয় ভাবছেন খরচু ভাই জিতে গেছে, এমপি হবে, মন্ত্রী হবে। এটা কিন্তু সত্য, খরচু ভাই এমপি হবে, মন্ত্রী হবে, কিন্তু আমার কারণে আপনার কারণে খরচু ভাই কত ভোট পেল সেটা আপনাকে জানাতে হবে। আপনার কেন্দ্রে খরচু ভাই যদি পাস করা হবে, আপনার কেন্দ্রে 3000 ভোটের 2500-2700 ভোট যদি কাটতে হয়, আপনি কর্মী হিসেবে ব্যর্থ। আপনি ঘরে যান নাই, ভোট চান নাই, আমরা মনে করবো সেটা। আপনার আসলে 5 লক্ষের কাছাকাছি ভোট আছে, সেখানে 3.5 লক্ষ ভোট যদি কাটতে হয়, তাহলে আমি কর্মী হিসেবে ব্যর্থ আমি বলবো। আমার নেতাকে জিতাতে হলে শুধু আমির খসরু মাহমুদ চৌধুরী এই চট্টগ্রামে নয়, বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন নেতা, ঠিক কিনা? সারা বিশ্বের মানুষ দেখবে আমির খসরু মাহমুদ চৌধুরী কত লক্ষ ভোটের ব্যবধানে জিতছে। সেখানে আমরা ব্যবধান বাড়াতে পারবো না। আমি তো মনে করি এই আসলে আমির খসরু মাহমুদ চৌধুরীর বিপরীতে যে প্রার্থী আছে তার জামানত বাজেয়াপ্ত হবে ইনশাআল্লাহ। আর আমাদের নেতা 3 লক্ষ অধিক ভোট পেয়ে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। আমি আমার কর্মী বাহিনীর প্রতি, কর্মী সহকর্মীর প্রতি আহ্বান থাকবো, আপনারা প্রত্যেকটা কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নাম যেরকম কাজ করতে হবে সেরকম একটা স্বেচ্ছাসেবক টিম গঠন করবে, যারা সকাল থেকে বিকাল পর্যন্ত বয়োজ্যেষ্ঠ, ছোট, বড়, মা, বোন সবার সেবায় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আমরা অধিক আগ্রহে বসে আছি, আমাদের সকলের প্রিয় নেতা, চট্টগ্রাম বিভাগের আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যার সাথে হয়তো আমরা নির্বাচন হয়তো নাও পেতে পারি। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, উনি যেন আমাদের মাঝে একজন অভিভাবক হিসাবে ওনার আমৃত্যু সময় পালন করেন। রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার সাথে, যার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, বেগম খালেদা জিয়ার সাথে রাজপথে তিনি আন্দোলন করেছেন, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছেন, শেখ হাসিনাকে বিদ্যাগুলি দিয়ে বুটচুর বলে যেই নেতা টাকার মুখে সাহস দেখিয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য রাখবেন। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। অবস্থা খারাপ, বুঝতেছো? সারাদিন কথা বলতে 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 নিজের দিতে অবস্থা ডাউন, ব্যাটারি ডাউন। আমি সংক্ষিপ্ত বক্তৃতা দেব, বক্তারা সব বলে ফেলছে। আজকের সেই মহিষী নারী, মৃত্যুঞ্জয়ী নারী, আপসীন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছে। যে নেত্রী তার প্রথম দিন থেকে, তার জীবনের প্রথম দিন থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তার জীবন শুরু করেছে। প্রথম দিন যখনই উনি রাজনীতিতে আসছেন, তার প্রথম কাজ ছিল এরশাদের বিরুদ্ধে রাস্তায় সংগ্রাম করা। আর সব নেতারা যখন বিভিন্ন সময় এরশাদের সাথে সমঝোতা করেছে, আপোষ করেছে, একজন নেত্রী শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য আপোষ করে নাই।
পরবর্তীতে 1/11-এ একই অবস্থা। 1/11-এ আমরা দেখেছি শেখ হাসিনা জনগণের কাঁধের উপর ভর করে তৎকালীন সামরিক শাসিত চালিত সরকারের উপর ভর করে দেশের মানুষের সাথে বেইমানি করে সে ক্ষমতা দখল করেছে। তখনও অন্যান্য দল যারা এখন আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে তারাও কিন্তু 1/11-এর সাথে পক্ষে কথা বলেছে। তারাও কিন্তু এরশাদের সাথে হাত মিলিয়ে এরশাদের সময় নির্বাচন করেছে শেখ হাসিনার সাথে। আবার দীর্ঘ হাসিনা বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমাদের নেত্রী যখন আন্দোলন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত এক ঘন্টার জন্য আপোষ করেনি। তখন আমরা দেখেছি কোন কোন দল যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন তারা এক পা আগেছে আবার 2 পা পিছিয়ে গেছে। দীর্ঘ সময় এদের অনেককে দেখা যায় নাই, কিন্তু একজন নেত্রী 1 ঘন্টার জন্য আপোষ করে নাই। এটা ব্যাপক খারাপ। এই নেত্রীর তার সাহস, তার আপোষহীনতা, তার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে সাহসে আমরা সবাই সাহসী হয়েছি, তাই না? আমাদের সাহস কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে সাহস? দেশনেত্রী বেগম খালেদা ওনার সাহস থেকে আমরা সাহস পেয়েছি। আমরা রাস্তায় নেমেছি, আমরা বারবার জেলে গেছি, আমরা পুলিশের হাতে নির্যাতিত হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা খুন হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, আমরা মিথ্যা মামলার শিকার হয়েছি, আমরা পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, আমরা জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছি। আমার সামনে মৃত্যুবরণ করেছে জেলখানায়। আমি যখন জেলে, আমার সামনে বিএনপির কর্মী চিকিৎসা না দিয়ে মৃত্যুবরণ করেছে, আমি চোখে দেখেছি। আমাদের কর্মীরা ধান খেতে বেগম খালেদা ওনার সাহসে আমরা সাহসী, ওনার সাহসে আমরা সাহসী বলিয়ান হয়েছি, যার কারণে পরবর্তীতে বাংলাদেশের মানুষ, বিএনপির নেতা কর্মীরা, আমরা বিশেষ করে, আমি একটা কথা সবসময় বলে আসছি, আপনারা জানেন, এই নেত্রীর নেতৃত্বে আমরা জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়ে গেছি, তাই না? বিএনপির নেতা কর্মীরা আমরা সবাই জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। সোনাকে আর কেউ পোড়াইতে পারবে না, খাঁটি হয়ে গেছি না আমরা? তাহলে আগামী দিনে যে নেত্রীর সাহসী ভূমিকা, আপোষহীনতায়, দেশপ্রেমের জন্য আমরা আজকে এই জায়গায় আসছি, আমাদের দল আজকে এই জায়গায় আসছি, এটাকে ধরে রাখতে হবে না? এটা যদি ধরে রাখতে না পারে, আমাদের এত ত্যাগ, এত মৃত্যু সব পেতে যাবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে। সবাইকে এটা ধরে রাখার জন্য আরো কিছুদিন ত্যাগ স্বীকার করতে হবে, ঠিক আছে? আরো কিছুদিন ত্যাগ স্বীকার করতে হবে। যতদিন গণতন্ত্র আমরা ফিরিয়ে আনতে পারবো না, আমাদের নেত্রীর ত্যাগ, আমাদের ত্যাগ, এটা পেতে যাবে। এই ফিরিয়ে আনার দিনটা হচ্ছে 12 তারিখ, আগামী 12 তারিখ ফিরিয়ে আনার দিন। আমাদের ত্যাগ, আমাদের নেত্রীর ত্যাগ, এটার কি বলবো, এটার ফসল, এটার ফসল আগামী 12 তারিখ। ফসলটা কি? নির্বাচনে জয়ী হওয়া, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা, অর্থাৎ বাংলাদেশের মানুষের মালিকানা। বলেছি না, আজকে 17 বছর ধরে বক্তৃতা দিয়েছি না,
আমরা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে চাই। 12 তারিখ এই ভোটে জয়ী হয়ে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ যদি মালিকানা ফিরে পায় তাহলে বিএনপির রাজনীতি সফল। বিএনপির রাজনীতি বাংলাদেশের মানুষের আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে, বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা নিয়ে বিএনপির রাজনীতি। 12 তারিখ গুরুত্বপূর্ণ। এখন থেকে 12 তারিখ পর্যন্ত যেভাবে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে ত্যাগ স্বীকার করেছি, আন্দোলন করেছি, মৃত্যুবরণ করেছি, গুম হয়েছি, খুন হয়েছি, আমার নেত্রী জেলখানায় থেকে মৃত্যুর দিকে এগিয়ে গেছে, আমাদেরকে এখন থেকে 12 তারিখ পর্যন্ত সেই ত্যাগ অব্যাহত রাখতে হবে। এটা আমাকে জিতানোর জন্য না, এটা আমাদের নেত্রীকে, আমাদের নেত্রী যে ত্যাগ, যে জন্য উনি জীবন দিয়েছেন, উনি আপোষ করেন না কিন্তু জীবন দিয়েছেন, তাহলে আপোষ করতে পারতেন। আমাদের নেত্রীর সেই ত্যাগের ফসল, আমাদের ত্যাগের ফসল 12 তারিখ ঘরে তুলতে না পারলে দীর্ঘ 15-16 বছরের যে ত্যাগ স্বীকার করেছি এটা বৃথা যাবে। আমাদেরকে কষ্ট করতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী চোখে দেখা যায় না, দেখা যায় কি দেখা যায়? অদৃশ্য না? হ্যাঁ, অদৃশ্য জিনিস কিন্তু খুব ভয় ভীতির ব্যাপার। কিন্তু ভূতের ওজন দেখানো যায়, জিন দেখানো যায়, অদৃশ্য খুব খারাপ জিনিস। যারা দৃশ্যমান তাদের সাথে কাজ করা আমাদের জন্য অনেক সহজ। যারা অদৃশ্য, কঠিন। ও কি করতেছে আমি তো জানি না। ও কখনো ব্যস্ত বিক্রি করতেছে, হ্যাঁ, কখনো আমাদের এনআইডি কার্ডের ছবি তুলতেছে, হ্যাঁ, কখনো টেলিফোন নিয়ে বিকাশ করতেছে, টেলিফোন নাম্বার নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে বিভিন্ন ভাবে প্রতারণা, ধোঁকাবাজি সব চলতেছে। এগুলো তো বিএনপি করতে পারবে? আমরা পারবো না। আমরা পারবো না যখন আমাদের কি করতে হবে? চোখ কান খোলা রাখতে হবে। কোন বাড়িতে কে ঢুকতেছে, কয়টার সময় ঢুকতেছে, ওই বাড়িতে ঢুকে সে কি করতেছে। সে যদি এই সমস্ত কাজ করে, সে যদি এনআইডি কার্ডের ফটোকপি করে, হ্যাঁ, সে যদি টেলিফোন নাম্বার নিয়ে বিকাশ করতে চায়, কি করবেন? তাকে আটকে রাখতে হবে। আটকে রেখে পুলিশে খবর দিতে হবে, থানায় জিডি করতে হবে। পারবেন? দেখেন না, 2-10টা জিডি করে দেন, তারপর অবস্থা কি হয় ওদের। আর এই কাজে ওই গ্রামের আশেপাশে যাবে, 2-4-5টা জিডি করে দেন, আটকে রাখা পুলিশে ফোন করেন, এই যে আমাদের এখান থেকে এনআইডি কার্ডের ফটো তুলতেছে, এটা কিন্তু আইনের বিরোধী। এই যে মানুষের যে আইডি কার্ডের ছবি তুলতেছে, আইনের বিরোধী। টেলিফোন নাম্বার নিয়ে যে বিকাশ করতেছে, আইনের বিরোধী। ব্যস্তের টিকিট, ধোঁকাবাজি, মিথ্যাচার নির্বাচন কমিশনে আইনে লেখা আছে। ধোঁকাবাজি, মিথ্যাচার যারা করবে, এটা নির্বাচনিক কার্যবিধির বিরুদ্ধে। তাহলে এদেরকে পাহারা দেবেন না শুধু খালি, যখনই ওরা যেখানে ঢুকবে তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিতে হবে, জিডি করতে হবে। এই খবর চারিদিকে ছড়াই দেবে, এখান থেকে বের হয়ে এলাকায় গিয়ে সবাই একটু খোলাখুলি ছড়াই দেবে। এই সবাই চোখ কান খোলা রাখো, ধর্ম ব্যবসায়ী আসতেছে, ব্যস্ত বেচার লোক আসতেছে, এনআইডি কার্ড ছবি তোলার লোক আসতেছে, বিকাশের লোক আসতেছে, সারা এলাকায় ছড়াই দেবে। তাহলে দেখবেন এদের তো একটা ভয় আছে, তাই না? এই সমস্ত লোক জনগণকে ভয় করে, এরা জনগণকে ভয় করে।
এদের যদি আস্থা থাকতো তাহলে তো আমাদের মতো জনগণের কাছে যেত ভোট চাইতো, তাই না? আমরা যেভাবে করবো তাদের এই সমস্ত ইলেকশন ইঞ্জিনিয়ারিং আরো অনেক কিছু করবে, আমরা আরো অনেক খবর পাইতেছি। এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। 12 তারিখ পর্যন্ত অ্যান্টেনা আছে না, অ্যান্টেনা তুলে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল এক সাইড। আরেক সাইড হচ্ছে ওই ছবির বলছে, এটা বলার দরকার নেই, আমি আবার আপনাদের সার্বিকভাবে কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের পুরো নির্বাচনী কর্মকাণ্ডটা হচ্ছে সেন্টার ভিত্তিক, ঠিক আছে? সার্বিকভাবে কর্ম আমারও কোনো দায়িত্ব নাই, আমিও সেন্টারে গিয়ে কাজ করব। স্ট্যান্ডিং কমিটির মেম্বার হলো তার যে কাজ করবে তার সেন্টারের সাথে, সে পাশের সেন্টারে যেতে পারবে, ঠিক আছে? যদি যত বড় নেতাই হোক তাকে কাজ করতে হবে সে যে সেন্টারে, ওই সেন্টারের মেম্বার হইতে হবে, তাহলে মেম্বার না হলেও কাজ করতে হবে। সবাই তো সেন্টার কমিটিতে ঢুকবে না, সেন্টার কমিটি ঢুকে দরকারও তো নাই। আমরা কিন্তু সেন্টার কমিটির সাথে কাজ করবো। সেন্টার কমিটিতে ধরো 50 জন মেম্বার হলো, আমি মেম্বার হইলাম না, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কর্মকাণ্ড হবে সেন্টার কমিটির সাথে, ঠিক আছে? এটা আপনারা এখান থেকে গিয়ে যে সেন্টার সম্পর্ক স্থাপন করতে হবে, আপনার কার্যক্রমের যে কাজ করবেন সেটা একসাথে এটার সাথে সংযোগ থাকতে হবে। বিচ্ছিন্ন ভাবে করলে এটা কোনো ফল পাওয়া যাবে না। সেন্টার কমিটিতে অনেক লোক আছে, ওরাও কাজ করবে, আপনিও করবেন, একসাথে মিলে। আলাদা করলে ওরা যদি জানে যে আপনারা এটা করতেছেন, ওরা এটা কোনো অসুবিধা নেই, কিন্তু কমিটির সাথে মিল রাখতে হবে, সংযোগ থাকতে হবে। কারণ ভোটের দিন আপনারা তো এক জায়গায় থাকবেন, আপনি তো পাশের সেন্টারে যেতে পারবেন না। এখানে যদি কারো জবাই করে দেয়, ওইখানে থাকতে হবে। পাশের সেন্টার যদি কিছু বলে যে ওখানে লোকের তো জবাই করে দিচ্ছি, আপনারা কিন্তু এই সেন্টার লোক ওখানে যাবেন না, কারণ আপনার দায়িত্ব হচ্ছে আপনার সেন্টার বুঝিয়ে দেওয়া। শুরু থেকে শেষ পর্যন্ত ফলের রেজাল্ট হাতে নেওয়া পর্যন্ত আপনার কাজ শেষ হবে না। রেজাল্ট হাতে নেওয়া পর্যন্ত পাশের সেন্টারে যদি কারো গুলি মারে সবাই করে দেয়, এখানে যাবেন। আপনার কাজ আপনার সেন্টারে, ও কাজ ওরা করবে, ওই সেন্টারে যারা ওরা দেখবে ওখানে কিছু, আপনারা ওখানে যাওয়ার দরকার নেই। আপনার সেন্টারের কন্ট্রোল নিয়ন্ত্রণ আপনারা রাখবেন, এজেন্ট সেন্টারের বাইরে ইত্যাদি ইত্যাদি যেগুলো কাজ হয়, আর ভোটারদের সাথে সংযোগ রাখবেন। দায়িত্ব নিয়ে ফেলবেন, একজনে 10টা বারে দায়িত্ব নিলে তো হয়। হ্যাঁ, একটা পোলিং একটা সেন্টারে কত ভোট? 500 বাড়ি থেকে ম্যাক্সিমাম, আর বেশি থাকে 500 বাড়ি থেকে। তা আমরা যদি 10টা করে বাড়ি ভাগ করিনি, একজনের 10টা ফ্যামিলি, তার কিছু বাকি থাকে, ওই বাড়িগুলো পাহারা দিলাম, ওই বাড়িগুলো যোগাযোগ রাখলাম, ভোটের দিন ওদেরকে নির্বাচন ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকলাম, হয়ে গেল তো কাজ। সবাই মিলে যদি কাজগুলো করি, ইনশাআল্লাহ আমরা অনেক ভোটে ইনশাআল্লাহ এগিয়ে থাকবো। ভালো থাকবেন, আর বেশি বক্তব্য দেওয়ার কিছু নাই। সবাই ভালো থাকেন, আর নির্বাচনী কর্মকাণ্ডে তো আবার দেখা হতে থাকবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আপনারা সবাই বসে, আমরা মোনাজাত করবো, দোয়া করবো, দোয়া করে তারপরে আমরা এখান থেকে বিদায় নিয়ে যাবো। আমাদের প্রিয় নেতা আমাদেরকে ইতিহাসের ভালো ফলাফল ওনাকে উপহার দিব। তবে একটা কথা বলবো, স্বেচ্ছাসেবক দল তার সর্বোচ্চ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহ আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করবেন। কলসিদিঘির পাড় জামে মসজিদের খতিব জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মোনাজাত পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় প্রত্যেককে একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস শরীফ, 3বার দুরূদ শরীফ পাঠ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين পরওয়ারদিগার আলম মুনিব মাওলা আল্লাহ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল ভাইদের উদ্যোগে আমাদের দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মাহফিল করা হয়েছে। আল্লাহ আমি গুনাহগার প্রায় 6টা থেকে এখানে অবস্থান করলাম। আল্লাহ আমাদের সবার আল্লাহ প্রভাবশালী নেতা যার কোনো ব্যাড রেকর্ড আমার লাইফের মধ্যে দেখি নাই। ইনি হচ্ছেন আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, ইনার যোগ্য সন্তান আমার ভাই ইসরাফিল চৌধুরী। আল্লাহ ইনারা আছেন, ইনারাও আমি গুনাহগারের সাথে হাত তুলেছেন। আল্লাহ আমাদের সকলের হাতকে আপনার আলিশান কুদরতের হাত দরবারে কবুল করুন। আল্লাহ কবুল করে সোনার মদিনায় সওয়াব পৌঁছে দাও। আমাদের নবীর সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে সওয়াব পৌঁছে দাও। আমার নবীর আওলাদে কেরিমাইনের মাঝে সওয়াব পৌঁছে দাও। সমস্ত আউলিয়ায়ে কেরামের মাঝে সওয়াব পৌঁছে দাও। সমস্ত মুসলমান নরনারীর কবরে সওয়াব পৌঁছে দাও। এই 16 বছর যারা মাঠে ময়দানে বিভিন্ন স্থানে আল্লাহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জান মাল ইজ্জত আবরু সবকিছু আল্লাহ বিলীন করে দিয়েছেন, আল্লাহ যারা শহীদ হয়েছেন আল্লাহ সমস্ত নেতা কর্মীদের আত্মার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে যাকে কেন্দ্র করে আজকের এই মিলাদ মাহফিল আমাদের দেশনেত্রী আপসী নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ শহীদ জিয়াউর রহমান আত্মার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আরফাতুর রহমান কুকুর সাহেবের আত্মার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। ইয়া আল্লাহ মাহমুদ নবীর চৌধুরীর আত্মার মধ্যে সওয়াব পৌঁছে দিন। ইয়া আল্লাহ আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছেন আল্লাহ প্রত্যেকের আত্মার মধ্যে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দরজাতকে বহুগুণ বুলন্দ করে দিন। আল্লাহ আপনার বান্দিকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে নিন। আল্লাহ ইনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। ইয়া আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ আমাদের নেতা আল্লাহ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর হায়াতের মধ্যে বরকত দান করুন। ইসরাফিল খসরুর হায়াতের মধ্যে বরকত দান করুন। এখানে আমার অনেক নেতা কর্মী ভাই আছেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। শরীরের মধ্যে সুস্বাস্থ্য নসিব করুন। কঠিন জটিল বিমার থেকে আল্লাহ তুমি হেফাজত করুন। আল্লাহ আমার অনেক নেতা কর্মী ভাই আছেন, এখানে আমার অনেক পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি। আল্লাহ প্রত্যেকের হায়াতে বরকত দান করুন। আল্লাহ প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দান করুন। দনে দৌলতে বরকত দান করুন। আল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, আল্লাহ এই নির্বাচনে যাতে আমরা বিশাল আল্লাহ ভোটে আল্লাহ আমাদের নেতাকে জয়যুক্ত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ নেতা হয়ে দেশের দশের সমাজের আল্লাহ নেতা কর্মীদের পাশে দাঁড়ানো আল্লাহ সেই তৌফিক দান করুন। হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। মৃত্যুর আগে তওবা নসিব করুন। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।